মহুয়া গ্রামটা উত্তরপ্রদেশের আনন্দরিতা জেলার দক্ষিণ প্রান্তে। হঠাৎ করে সিএনজিটা থামতেই লক্ষ্য করল জেফ্রি রবিহরণ শর্মার আলিশান বাংলো বাড়িটা সামনেই দাঁড়িয়ে আছে। যেমনটা বলেছিলেন পাইলট তপু বর্মন, বাড়িটা তার চেয়েও বিশাল, গুরুগম্ভীর এবং অভিজাত। চারপাশে সুবিস্তৃত বাগান, বাগানের মাঝখানে কৃত্রিম ঝর্ণা, চমৎকার বসার রেদি, গভীর পুকুর, শান বাঁধানো ঘাট, পিচ ঢালাই হাঁটার রাস্তা। বিস্ময়াভিভূত হয়ে কতক্ষণ তাকিয়ে থাকলো জেফ্রি রাজকীয় বাড়িটার দিকে। ভাড়া মিটিয়ে এগুলো বাড়ির গেট বরাবর। গেটে দারোয়ান আছে, মাথায় বিশাল এক শিখ পাগড়ি পরে দাঁড়িয়ে আছে বেচারা। কাছে আসতে প্রায় চেঁচিয়ে উঠল সে, এই কাকে চাই? জনাব রবিহরণ শর্মা কি আছেন? তার সঙ্গে দেখা করতে চাই। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আপনার? না, তা তো ছিল না। তাহলে তো দেখা করতে পারবেন না। সেটা নিয়ে আপনি ভাববেন না, শুধু গিয়ে বলুন দীপ মুখোপাধ্যায়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছি, তবেই আমার সঙ্গে কথা বলতে আগ্রহী হবেন তিনি। দারোয়ান চলে গেল ভেতরের দিকে। যাওয়ার সময় গেট লাগিয়ে দিয়ে গেল সজোরে। প্রায় 10 মিনিট পর ফিরে এলো সে। আসুন। দারোয়ানের পেছনে পেছনে হাঁটতে লাগলো জেফ্রি। বিশাল একটা রুমে নিয়ে বসালো তাকে। অভিজাত ও গর্জিয়াস সোফা দিয়ে সাজানো রুমটি। মাঝখানে চমৎকার টি টেবিল, দেয়ালের সঙ্গে লাগানো সুদৃশ্য বুকশেলফ। বিশ্বের প্রায় সব বিখ্যাত বই দেখা যাচ্ছে বুকশেলফটাতে। বইয়ের নামগুলো পড়তে পড়তে জেফ্রির মনে হলো বইগুলো পড়তে পারলে ভালো লাগতো, কিন্তু এ বুকশেলফের যিনি মালিক তিনি হয়তো একটি বইও নিতে দেবেন না। আর এটাই স্বাভাবিক। মুফতি মঈনুল ইসলাম সৈয়দপুরের কথা মনে পড়ল তার। চমৎকার সব বিজ্ঞবচন আওড়াতে পারেন তিনি। একবার বলেছিলেন, শোনো জেফ্রি, বউ বেড়াতে গেলে ফিরে আসে, কিন্তু বই বেড়াতে গেলে আর ফিরে আসে না। তার কথাটি হৃদয়ে গেঁথে গিয়েছিল জেফ্রি। আসলেই বই বেড়াতে গেলে আর ফিরে আসে না। হঠাৎ ভাবনায় ছেদ পড়ল জেফ্রির। বিশাল দেহী এক বৃদ্ধের আগমন ঘটল। লোকটার চুল আধা পাকা, গোঁফও পুরোপুরি সাদা হয়নি। শরীর বেশ শক্ত সামর্থ্য, বোঝাই যায় শরীরে শক্তি আছে। বয়সটা 50 থেকে 55 মধ্যেই হবে। কেমন আছেন? দীপ কেমন আছে? আমি রবিহরণ শর্মা বলেই জেফ্রির মুখোমুখি একটা সোফায় বসলেন তিনি। হাত বাড়িয়ে দিলেন জেফ্রির দিকে। আমি ভালো আছি। দীপ মুখোপাধ্যায় আশা করি ভালো আছেন। আপনি তো দেখতে পাচ্ছি আইনের পোশাক পরে আছেন। একজন আইনের লোকের কি কাজ থাকতে পারে আমার কাছে? অথচ আমি শুনেছি দীপ মুখোপাধ্যায়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ কোনো সংবাদ নিয়ে এসেছেন। হাসতে হাসতে প্রশ্ন করলেন রবিহরণ শর্মা। জি স্যার, ঠিকই শুনেছেন আপনি। দীপ মুখোপাধ্যায়ের ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা সংবাদ আছে আমার কাছে। আচ্ছা, কি সেটা? কিছু হয়নি তো তার? আসলে তিনি আর পৃথিবীতে নেই। কি বলছেন? কবে মারা গেছে দীপ? এই তো 2 দিন আগে। কিভাবে, কি ঘটেছিল? তেমন কিছু না, হঠাৎ বুকে ব্যথা, তারপরেই সব শেষ। মাথাই নষ্ট। ওহো! কতক্ষণ চুপ মেরে থাকলেন রবিহরণ শর্মা। তারপর আবার মুখ খুললেন তিনি। দীপ আমার ছোটবেলার বন্ধু, কত স্মৃতি তার সঙ্গে, অথচ আমার আগেই চলে গেল। আবার চুপ মেরে গেলেন রবিহরণ শর্মা। অনেকক্ষণ পর বললেন, শুধু কি এটাই জানাতে এসেছেন? না স্যার, আমি এসেছি গুরুত্বপূর্ণ একটি তদন্তে আপনার সহায়তা নেওয়ার জন্য। আমি সিবিআই এর সাব ইন্সপেক্টর জেফ্রি হাসান জাসুস। আইডি কার্ড বের করে দেখালো জেফ্রি। মাথায় নষ্ট। কি এমন ঘটেছে যেখানে আমার সহায়তা প্রয়োজন? বিস্ময়ের ছায়া পড়ল রবিহরণ শর্মার মুখে। আপনি হয়তো শুনেননি, আশোক রায়ের বড় ছেলে তাপস রায় খুন হয়েছে। বলেন কি? মাথায় নষ্ট। কবে? কেমন করে? কি হলো? বেশ চমকে উঠলেন রবিহরণ শর্মা।
তার চোখ বড় বড় হয়ে কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম হল। দুবার মাথা দুলিয়ে বললেন, মাথাই নষ্ট, কবছর আগেই হঠাৎ আশোক মারা গেল, তারপর তার স্ত্রীও, এখন আবার তাপসকেও মরতে হলো খুন হয়ে। ব্যাপারটা কি? আমার তো মাথাই নষ্ট। থামলেন তিনি, তাকালেন জেফরির দিকে। কথায় কথায় তার মাথায় নষ্ট শুনতে শুনতে ভীষণ হাসি পাচ্ছে জেফরি, কিন্তু হাসতেও পারছেন না। রবিহরণ শর্মা তার অবস্থা বুঝতে পারছেন কিনা বোঝা গেল না। মাইন্ড করবেন না ইয়াংম্যান, মুচকি মুচকে হাসছেন রবিহরণ শর্মা। এটা আমার মুদ্রা দোষ। কথায় কথায় আমার তো মাথাই নষ্ট, এ কথা বলে ফেলি, না বলেও উপায় নেই, আসলেই আমার মাথা নষ্ট। এবার আর হাসি চেপে রাখতে পারল না জেফরি, হেসে উঠল হো হো করে। অনেকক্ষণ পর বেশ কষ্ট করে হাসি থামালো সে। তো ইয়াংম্যান, আবার মুখ খুললেন রবিহরণ শর্মা। কি যেন বলছিলেন তাপস রায়ের ব্যাপারে? জি স্যার, সেই খুন রহস্যের কিনারা করার দায়িত্ব পড়েছে সিবিআইয়ের উপর, আর সিবিআই এর সাব ইন্সপেক্টর হিসেবে আমার কাঁধে চেপেছে তদন্তের ভার। তদন্তের একটা পর্যায়ে গিয়ে এখন একটা বিষয় বেরিয়ে এসেছে, যার সঙ্গে আপনার একটা সংযোগ আছে। কাজ ঝাঁকালেন রবিহরণ শর্মা। আচ্ছা, খুন রহস্যের সঙ্গে আমার সংযোগ? মাথাই নষ্ট, খুবই হাস্যকর, খুবই হাস্যকর। না স্যার, খুন রহস্যের সঙ্গে আপনার কোনো সংযোগ নেই ঠিক, কিন্তু এমন একটা বিষয় আপনার কাছে জানতে এসেছি যার সঙ্গে তদন্তের গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। রবিহরণ শর্মার দিকে তাকিয়ে বলল জেফরি। আচ্ছা বলুন, সাধ্যমতো সাহায্য করতে চেষ্টা করব আপনাকে, নইলে তো আমার মাথাই নষ্ট। আশোক রায় আপনার বন্ধু ছিল, তাই না? ছিল, ঘনিষ্ঠ বন্ধু ছিল আমার। তার একটা ছোট বোন ছিল পদ্মাবতী নামে, চিনতেন তাকে? জেফরি তাকিয়ে আছে রবিহরণ শর্মার দিকে, তার মুখে কেমন যেন একটা ছায়া পড়েছে। চিনতাম বই, তবে দেখা হয়েছে খুব কম, একবার কি দুবার। ও তখন অনেক ছোট ছিল। লন্ডনে বিয়ে হয়েছিল তার, কাশ্মীরি এক মুসলিম ডক্টরের সঙ্গে। তাদের একটা ছেলেও ছিল। পদ্মাবতীর স্বামী তার নাম রেখেছিল শাহজাদা মোহাম্মদ। অনেক ঘটনা জন্ম দিয়ে আশোক রায় হঠাৎ চলে এসেছিল লন্ডন থেকে শাহজাদা মোহাম্মদকে সঙ্গে নিয়ে। তার ব্যাপারেই জানতে এসেছি আপনার কাছে। সিবিআই জানতে পেরেছে তার ব্যাপারে এই শহরে আপনি ছাড়া আর কেউই কিছুই জানে না। রবিহরণ শর্মার মুখের দিকে আরও সতর্ক চোখে তাকালো জেফরি। তার মুখের রং পাল্টে গেছে, চোখ ফ্যাকাশে হয়ে এসেছে, চিকন ঘাম দেখা দিয়েছে কপালে, মুখের ভেতরটা শুকিয়ে গেছে। বারবার পানি খাচ্ছেন সামনে রাখা বোতল থেকে, মুখ মুছছেন টিস্যু দিয়ে। জেফরির মুখের দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ থাকলেন তিনি, মনে মনে কিছু একটা বলার প্রস্তুতি নিচ্ছেন। হঠাৎ করেই তখন দারোয়ান উকি দিল রুমের ভেতর। রবিহরণ শর্মা তাকালেন তার দিকে। স্যার, মুখ খুলল দারোয়ান। মহুয়া থানার ইন্সপেক্টর এসেছেন, জরুরি দেখা করতে চান আপনার সঙ্গে। ভয় পেয়ে গেল জেফরি। সত্যিকারের পুলিশের মুখোমুখি হতে হবে এখন। তীরে এসে কি তবে তরি ডুবে যাবে? তারা যদি তার পরিচয় জানতে চায়, যদি তাকে চ্যালেঞ্জ করে, যদি সন্দেহ করে বসে। ভয়ে ঘাম দেখা দিল জেফরির কপালে।